বং দর্পণ, বিনোদন সবার জন্য। স্বদেশী আনায় তুলিকা। 1988-তে অধ্যাপক তপন দত্তর হাত ধরে তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টার এর পথ চলা শুরু। শুধু ছাত্রদের শিল্পকলার শিক্ষাই নয়, স্বদেশী আনাকে বজায় রেখে স্বদেশী উপাদানের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন রকমের ক্রাফটও তৈরি হয়। তুলিকার যাত্রাপথে সামিল হয়েছিলেন হরিলাল সাউ, ওয়াসিম কাপুর, অরুণ গঙ্গোপাধ্যায়, বিরাজ কুমার পাল, স্বপন কুমার সাহা, শুক্লা ভট্টাচার্য প্রমুখ শিল্পীরা। তুলিকা স্বদেশী শিল্পকলার মনন এবং যাপন। তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই প্রদর্শনী 12ই ডিসেম্বর উদ্বোধন হলো ফুলবাগানে তাদের নিজস্ব আর্ট সেন্টারে। 14ই ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে তুলিকার 22তম আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন কাম সেল এই অনুষ্ঠানটি। তুলিকার এই প্রদর্শনীতে কচিকাঁচাদের পাশাপাশি স্থান পেয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রাক্তনীদের চিত্রকলা, আর্ট এবং ক্রাফট। এই প্রদর্শনীটি উদ্বোধন করেছেন অধ্যাপক বিরাজ কুমার পাল। কলকাতার ফুলবাগান মেট্রোর খুব কাছেই জোড়া শিববাগান অঞ্চলে এই তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টার। হাতের নাগালে স্বদেশিয়ানায় ভরপুর চিত্রকলা ও ক্রাফট সংগ্রহ করতে চাইলে আজই চলে আসুন তুলিকায়। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। তো এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ছবিগুলো আছে এগুলো একদম ছোট বাচ্চাদের, ধরুন 4 থেকে 6 বছরের বাচ্চা যারা আছে তাদের ছবি। সেইভাবেই স্টেপ ওয়াইজ আমরা আস্তে আস্তে যাচ্ছি আরেকটু বড় বাচ্চাদের, এইভাবে পরপর সমস্ত ছবি এগোবে। এইখানে ছবি আঁকানোর যে বিষয়টা, এখানে বাচ্চারা কিছু নিজে থেকে ছবি এঁকেছে, কিছু এখান থেকে যারা যেটা শিখেছে সেইটা। হ্যাঁ, তো এখানে যেমন দেখছেন সব ছোটদের থেকে আস্তে আস্তে আমরা বড়দের দিকে এগোবো। আর এখানে যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ছোট বাচ্চাদের আঁকা যেহেতু রয়েছে, তো কিছু ছোট বাচ্চা তারা নিজেদের ইমাজিনেশন ইউজ করে ছবি আঁকতে বেশি পছন্দ করে, সেরকমও রয়েছে। কিছু বাচ্চা যাদের একটু সাহায্যের দরকার, একটু গাইডেন্সের প্রয়োজন, তারা হয়তো এখানে শেখা কোনো ছবি বা কোনো প্রিয় সাবজেক্টকে চুজ করে নিয়েছেন, স্যাররা সাহায্য করেছেন বা বুঝিয়ে দিয়েছেন, তারপরে সেই ছবিগুলো তারা শেষ করেছে। এই জোনটা মোটামুটি 5 থেকে ধরুন 7-8 বছরের মধ্যে বাচ্চাদের ছবি। তারপরে সেভাবে স্টেপ ওয়াইজ আমরা এগোচ্ছি। এখানে কিছু আপনি দেখতে পাবেন যেমন ক্লাসের ছবি রয়েছে, ক্লাসের সময়ের ছবি রয়েছে, এরকম কিছু ক্লিপস আমরা রেখেছিলাম প্রথম বছর বাচ্চাদের উৎসাহিত করার জন্য। তো সেরকমই আর কি এগুলো এগোচ্ছে একটু বড়দের ছবি। এখানে যেমন একটা পাখির ছবি আছে, ছবিটা বেশ মজার, এবং অনেক রকম ছবি রয়েছে, একটি হাতির ছবি রয়েছে বেশ মজার, এছাড়া অসংখ্য ছবি রয়েছে যেগুলো বেশ মজার। এবং আরো মজার বিষয় হচ্ছে যখন বাচ্চারা এসে একে অপরের ছবি পাশাপাশি টাঙিয়ে অবস্থায় দেখে বা বড়দের ছবি দেখতে পায়, তারা শিখতে যেমন অনেক কিছু পায়, তারা অনেক বেশি উৎসাহিত হয়। যেমন আমি আমার কথা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি যখন ছোট ছিলাম আমি সবসময় ভাবতাম যে কত বেটার আমি করতে পারবো এবং কিভাবে আমার ছবিটা বড়দের ছবির পাশে টাঙানো হবে। তো আমার মনে হয় ঠিক সিমিলার অনুভূতি সেই বাচ্চাগুলোর মধ্যে কাজ করে, যারা যখন দেখে যে মানে ছোটদের ছবিগুলো একরকম, বড় হয়ে গেলে ছবির ধরনটা বা সাবজেক্টটা পরিবর্তন হচ্ছে। বা আরো বড় যারা, তাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমরা ছবিগুলো ফ্রেমিং করে আমরা ওটা করি, যেমন আমরা এক্সিবিশন, যেমন নন্দন চত্বর এক্সিবিশন হোক, মানে একাডেমি অফ ফাইন আর্টস বা কলেজে এক্সিবিশনের ক্ষেত্রে যেমন হয় সেরকম। তো এরকম ভাবে আমরা পরপর এগোচ্ছি। আরেকটু বড়দের যারা P4 ফার্স্ট ইয়ার, মানে ধরুন ওই 8-9 এরকম সময়ের সমস্ত বাচ্চারা, এখানে বাচ্চাদের একটা ব্যাপার হচ্ছে, বাচ্চাদের যখন ছবি আঁকা শেখানো হয় চেষ্টা করা হয় যাতে তাদের নিজস্ব যে বৈশিষ্ট্যটা আছে সেটা যাতে হারিয়ে না যায়। অর্থাৎ আমি যদি কোনো একটি পাখি আঁকাতে স্বাবলম্বী হই, তাহলে সেই আঁকাটাই যেন ভালো করে করতে পারি, সেই জন্য যতটা সাহায্য করা সম্ভব সেইটা কিন্তু আমাদের এখানে শেখানো হয়। আমরা সকলেই, এমনকি আমরা যারা এখন প্রাক্তনী, তারা যখন আসি পরীক্ষার সময় আমরা গার্ড দিতে আসি বা
কোনো সাহায্য প্রয়োজন আসি, তখন আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করি যাতে যেটা আমরা নিজেরা স্যারের থেকে চিরকাল পেয়ে এসেছি সেই জিনিসটাই যেন ওদেরকে আরো ভালোভাবে আমরা ফিরিয়ে দিতে পারি। আর হচ্ছে এখানে হচ্ছে মূলত আমাদের ছবি রয়েছে হচ্ছে বড়দের অর্থাৎ সিনিয়র গ্রুপ, যেমন 5th ইয়ার 6th ইয়ার 7th ইয়ার অর্থাৎ 10, 11, 12 এর গ্রুপটা, এবং কিছু পাস আউট যারা সদ্য কলেজে ভর্তি হয়েছে বা এখনো ছবি আঁকতে ভালোবাসে, প্রফেশনালি হয়তো আর্টিস্ট নন বাই প্রফেশন বা কিছু, কিন্তু ছবি আঁকতে ভালোবাসেন, তারা ছবি অভ্যেস করে এসে ছবি তৈরি করে এবং সেই ছবিটা প্রদর্শনীতে দেওয়া হয়। তো সেরকমই ছবি রয়েছে। এছাড়া আমাদের যারা টিচার এখানে আছেন তাদের ছবিও এখানে রয়েছে। আমি কিছুটা জায়গা রিপিট করছি এখান থেকে। তো এখানে শুধুমাত্র স্টুডেন্টদের ছবি আছে তা নয়, পাস আউট যারা বহু বছর আগে পাস আউট হয়ে গেছে, এখান থেকে 20 বছর আগে পাস আউট হয়ে গেছে, সেরকম একজনের ছবিটা রয়েছে রূপাদি, আমাদের প্রাক্তনী, একদম তুলিকার শুরুর থেকে রূপাদি আমাদের সঙ্গে রয়েছে। পাশের ছবিটা আমাদের একজন প্রাক্তনী, তার পাশের ছবিটা আমার, তারপরের ছবিটা আমাদের স্যারের, তারপরের ছবিটা আমাদের সুনীলদার, যে এখন এখানে অ্যাজ এ টিচার সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীকে সাহায্য করছে। আমাদেরও অনেক ক্ষেত্রে অনেক কাজে সুনীলদার সাহায্য বা অবদান অনেক রয়েছে। আর তারপরেই ধরুন চলে আসছে এখানে মোটামুটি যাদের ছবি আছে সমস্ত প্রাক্তনীদের ছবি, গ্রেসি আছে, মৃদুলা আছে, সকলেই আমরা একটা পরিবারের মতন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসছে হচ্ছে যারা সদ্য পাস আউট, মানে ধরুন কলেজে পড়ছে, সেরকম কিছু বাচ্চাদের ছবি রয়েছে। তারপরেই রয়েছে হচ্ছে যারা ওই 9, 10, 11, 12 এরকম যে বয়সটা, তাদের মধ্যে কারোর ছবি। এবারে বিষয়টা হচ্ছে যে সকলকে যে আমরা এখানে ছবি দেওয়ার জন্য জোর করছি বা বাধ্য করছি তা নয়। যারা যখন জিনিসটা ভালোবাসে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে পার্টিসিপেট করছে এবং সেটাই আমাদের সবাইকে আরো বেশি আনন্দ দেয়। ধন্যবাদ। আমি তুলিকার অধ্যক্ষ তপন দত্তের বোন। আমি সরাসরি এই স্কুলের সঙ্গে জড়িত নয়, কিন্তু পরোক্ষভাবে নিশ্চয়ই জড়িত। কেননা এই স্কুলের যত অনুষ্ঠান, সেই সব অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। যেমন এখানে একটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এই স্কুলে, হ্যাঁ, মঞ্চ ভাড়া করে হতো, সেখানে আমি অ্যাঙ্কারিং করতাম। বা এই যে সমস্ত অঙ্কন প্রদর্শনী হয় সেক্ষেত্রেও আমি উপস্থিত থাকি, কিছু বলার থাকলে বলি। তা আমরা কিন্তু একটা পরিবারের মতো এখানে এই তুলিকার মানে যে সূচনা সেখানে আমরা ছিলাম। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ, তারা অল্প কয়েকজন। রোববার প্রথম ক্লাস হতো, আমরা সেখানে যে ছেলে মেয়েগুলো আসতো তাদেরকে এত ছোট, হ্যাঁ, আসতো, হই হই করতো, খেলাধুলো করতো এই বাড়ির মধ্যেই, কিন্তু আবার আঁকাঝোঁকাও করতো, হ্যাঁ। তারপরে একটু বাড়লো, বড় ছেলেমেয়েরা আসলো, তারা এখানে শুধু আঁকছে না, চা খাচ্ছে, গল্প করছে, হই হই করছে। মানে এটা শুধু আঁকার স্কুল না, এটা একটা পরিবার। সেই জিনিসটাকেই আমরা ধরে রাখতে চাই, হ্যাঁ। প্রথমে এই এক্সিবিশনটা বেশ কয়েক বছর বাইরে হয়েছে, বিভিন্ন জায়গায় ভাড়া করে হয়েছে, কিন্তু এখন আমরা দেখলাম আমাদের স্কুলটাই তো এত বড়, আমাদের কি প্রয়োজন বাইরে যাওয়ার? আমরা সবাই মিলে বাড়িতে এটাকে তৈরি করলাম, হ্যাঁ, নিজেদের মতন করে সাজালাম, নিজেদের মতন করে সমস্ত কিছু করলাম। দেখুন আমাদেরকে দেখো, এদের সঙ্গে আমাদের এখন একটা আত্মিক যোগ আছে, ভীষণ একটা আত্মিক যোগ আছে। আমরা শুধু আঁকছি না, নিজেদের মধ্যে গল্প করছি, হাসাহাসি করছি, হ্যাঁ, ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছু কিন্তু আমরা করছি। সেই জিনিসটাই এর মধ্যে ফুটে যায়। দেখুন আপনি যে ঘুরে দেখবেন যে এখানে এটার মধ্যে কোনো কিন্তু ব্যবসায়িক দিক নেই। এখানে আমরা সমস্ত ব্যাপারটাকে এনজয় করতে চাই, হ্যাঁ। একটা যেমন পারিবারিক অনুষ্ঠান হয় না,
আমরা সেই ভাবে এই অনুষ্ঠানটাকে করি। এরা পারিবারিক আনন্দ যেন এর মধ্যে ফুটে ওঠে, আমাদের লক্ষ্য কিন্তু সেটাই। কেননা এই স্কুলের যে স্যার, উনি কিন্তু স্যার নন, সবার উপরে বন্ধু। হ্যাঁ, স্যারকে অকপটে এরা সব কথা বলতে পারে, স্যারকে বকছে, স্যারের থেকে যেমন শিক্ষা নিচ্ছে স্যারকে বকছে, আবার স্যারকেও শিক্ষা দিচ্ছে। স্যারও এত তার বড় মনটা, সে যেমন শিক্ষা দিচ্ছে আর শিক্ষা নিচ্ছেও কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে। সেই যে মিলেমিশে আমাদের যে একটা এগিয়ে চলা, সেটাই এই প্রদর্শনীতে ফুটে ওঠে। আমি যখন আর্ট কলেজ থেকে পাশ করি তখন আমাদের অধ্যাপক সুনীল বাবু আমাকে বলেছিলেন, সুনীল পাল, যে তুমি কি করতে চাও তখন, তুই তো বেরোচ্ছিস। আমি তখন বলেছিলাম আমি ছাত্র গোষ্ঠী তৈরি করতে ইচ্ছুক। তখন উনি বললেন যে ঠিক আছে। এবার সেটা 78-এ পাশ করেছি। তারপর থেকে আমি নানা এদিক ওদিক অফিসে কাজ টাজ করি, টুকটাক টিউশনিও করতাম, কিন্তু তখন আমার খুব একটা ভাল লাগতো না। মনে হতো যে একটা প্রপার ছাত্র গোষ্ঠী না তৈরি করলে ডাইভার্ট হয়ে যাচ্ছে মনটা। তখন আস্তে আস্তে আমি সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে 88 থেকে আমি মোটামুটি স্কুলটাকে শুরু করি। আস্তে আস্তে সেটা দাঁড়াবার পর 92-তে আমি অ্যাফিলিয়েশন পাই। তারপরে আমি প্রথমে বঙ্গীয়, তারপর নানান আন্ডারে ছিলাম, বঙ্গীয় সংস্কৃতির আন্ডারে, তারপরে পূর্বা আন্ডারে। কিন্তু তাতেও হতো কি, তারা যা বলতো আমাকে করতে হতো। তখন আমি গভর্নমেন্টকে অ্যাপ্লিকেশন জানাই যে আমার অনেক স্টুডেন্ট হয়েছে। উনি তখন বলেন যে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যে আমি নিজে আঁকার স্কুল খুলতে পারি। সেটা হলো 92। তারপর 92 থেকে আমি নিজে স্বাধীনভাবে একটা আঁকার স্কুল করি। মোটামুটি স্টুডেন্ট তখন ছিল। এবার আস্তে আস্তে যেহেতু ছাত্রদের করাতে আমি দেখে নিয়েছিলাম টিচার জিনিসটা কি হওয়া দরকার, মোটামুটি স্টাডি করতে তারপরে স্টুডেন্টরাও আমাকে যথেষ্ট সাহায্য করতো। তারা অনেক কিছু তো স্টুডেন্টদের মাধ্যমেও পাওয়া যায়, সবকিছু আর যে আমি জানি তা নয়। তাই জন্য তখন থেকে আমি চুরি করি। মোটামুটি করতে অনেক বছর কেটে গেল। যাদের নিয়ে আমি আঁকার স্কুলটা খুলেছিলাম তারা এখন বড় হয়ে গিয়ে আমাদের টিচারিও করছে। তারপর তাদের সন্তানরা আঁকছে, ইত্যাদি করতে কোথা দিয়ে এত বছর কেটে গেছে বুঝি না। আমাদের 22 বছর ধরে এক্সিবিশন হচ্ছে। এই এক্সিবিশন অ্যাকচুয়ালি হতো 25 বছর, কিন্তু 3 বছর করোনার জন্য বন্ধ ছিল। তারপরে আবার আমরা এটা আগে হল বুক করে করা হতো, কিন্তু এখন আর সেই হল টল গুলো দেয় না যেহেতু করোনার পরে। এখন আমরা বাড়িতে মোটামুটি অনেকই জায়গা আছে, আমরা এক্সিবিশনটা করি। এবং এই এক্সিবিশনে যারা ক্রাফট শেখে বা শিখেছে, আঁকা যারা শেখে, তাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতন হয়। সেটাই চলছে এখন। এটা এই অনুষ্ঠান ছোটদের প্রদর্শনী, আমরা গ্যালারিতে যে প্রদর্শনী দেখি সেরকমটা ঠিক না হলেও এটার একটা অন্য আমেজ আছে, যেটা আমরা একটা সময় পুরাতন ভারতবর্ষে দেখতে পেতাম। মানে যেটা আমরা স্বাধীনতার সময় বা স্বদেশী সময়ের আমরা দেখতে পেতাম বাড়িতে বিভিন্ন রকম সাংস্কৃতিক, মানে হাতে তৈরি করা জিনিস নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হতো, সাজানো হতো, মানুষের সাথে পরিচয় করা হতো এবং সেটাকে একটা বাজারজাতকরণের ঘরোয়া ভাবে বাজারজাতকরণের চেষ্টা চলতো। তখন তো এত বড় মার্কেট ছিল না, তখন নিজেদের সামর্থ্যের মতো ভাবেই চেষ্টা করতো। সেই একই রেওয়াজ আপনি এই তুলিকা আর্ট স্কুলের মাধ্যমে তুলে ধরছেন, এর প্রেক্ষাপটটা। আসলে আমার সবসময় মনে হয় যে কাজ জানলে হয় না, সেটা কাজে লাগানো দরকার। এবার অনেকেই আছে যারা হয়তো কাজ শিখেছে, যে শিখেছে তাদের ফেভারিট হবি হিসাবে ধরেছে, তারা অফিসে কাজ করে। আবার কাদের মধ্যে আছে যাদের জীবন জীবিকা দুটোই হয়ে গেছে আঁকা, তারা তো আছেই। প্লাস যেখানে অনেক ভদ্রমহিলা, বয়স্ক যারা হাউস ওয়াইফ, তারাও ক্রাফটের কাজ শেখে। এবং আমার মনে হয়
যে সবাই কিছু না কিছু করে যদি সে রোজগার করতে পারে, তার মধ্যে আরো বেশি একটা আত্মবিশ্বাস আসে যে আমি কিছু পারি। সেই জন্য আমি এনাদেরকে যে পারে ডল মেকিং এপিকি শেখাতাম, এবং এদেরকে মার্কেটে যাতে পরিচয় হয় সেই কারণে আমি আমার বাড়িতে একটা অনুষ্ঠানটা এক্সিবিশন করি। এতে হয় কি, আমার সব স্টুডেন্টদের বাড়ির লোক আসে, তারাও দেখে আস্তে আস্তে তারাও চেষ্টা করে যে আমরা এই জিনিসটাকে করতে পারি, বা কেউ কেউ আছে যারা কিনে নিয়ে গিয়ে তাদের কোনো অনুষ্ঠানে সেটাকে উপহার হিসাবে দেয়। ফলে হচ্ছে কি, ওদের চর্চাটাও হচ্ছে, কিছু বিক্রি হয়ে গেলে ওদের সুবিধাটা হচ্ছে, খুব যে দামে বিক্রি হয় তা নয়, কিন্তু খরচাটা তাদের উঠে যায়। এবং সবাই তো প্রায় মধ্যবিত্ত ঘরের, তারা যদি কিছু পেয়ে যায় তাতে আর একটা পরেরটা করতে পারে। এই জিনিসটাকে তুলে ধরার জন্য আমি করেছি, এবং এটা আমি খুব সাফল্য লাভ করেছি। কারণ অনেকে আছে যারা আস্তে আস্তে এখান থেকে ভালো, যারা চোখে পড়ে গেছে, তারা স্টল দিচ্ছে, ক্র্যাফট ফেয়ারে যাচ্ছে, নানা রকম। তারা হয় কি, এই জিনিসটাকে নিয়ে চর্চা করে আরো হয়তো ভালো করে ফেলেছে। তারা দেয়, কিন্তু এই জায়গাটাকে ছাড়ে না, যেহেতু এটা রুট। তারা এই এক্সিবিশনটাকে কিছুতে অ্যাভয়েড করে না, বলে এখানে এলে আমাদের গেট টুগেদারটা হয়, সবাই মিলি, এটা একটা আলাদা ওদের আনন্দ। এটা আমার কাছে মনে হয় একটা বিশাল পাওয়া। টাকা পয়সা তো আছে, কিন্তু তার থেকেও একটা তৃপ্তি আছে যে সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করাটা। যাই করি না কেন, কাজ তো। আমি যদি আপনাকে 5 টাকা চাঁদা দিই, তাতেও অংশগ্রহণ করা, 50 টাকা চাঁদা দিলেও সেটাতে অংশগ্রহণ করা, এই হিসাবে এটাকে তুলে ধরি। বিশাল যে একদম একাডেমিতে করতে পারলেই সে একটা বিশাল আর্টিস্ট, আমার মনে হয় না। আমার মনে হয় আর্ট জিনিসটা ভেতরে, শিল্পী সুলভ ভাবটাও তার মধ্যে থাকা দরকার। যারা মনে করে একাডেমি, তাদের সাথে হয়তো আমার মতে মেলে না, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। অন্তত আমার মনে হয় এটা একটা বিশাল পাওয়া। আমার যেটা জীবনের লক্ষ্য ছিল, সেটার দিকে পৌঁছতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি সন্দীপ, আমি তুলিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে আমার হ্যাঁ, আমরা 2001, হ্যাঁ, আই থিঙ্ক 2001 আমরা ডল শিখতে এসেছিলাম। এই যে ডল দেখতে পাচ্ছেন, এই ডল শিখতে এসেছিলাম, ঠিক আছে, আমি আর আমার বন্ধু রাজেশ দুজনে। তারপর এই ডল শিখতে এসে যে কিভাবে আমরা জড়িয়ে পড়ি, মানে অদ্ভুত একটা, মানে কি বলবো, ভালোবাসার টান, একদম অদ্ভুত ভাবে জড়িয়ে পড়ি। তারপর আমার বন্ধু আঁকাও শিখতে শুরু করে, একদম আমার বন্ধু আঁকা শিখতে শুরু করে। আমিও আঁকা শুরু করেছিলাম। আমি ওইভাবে আঁকাতে সেভাবে ইনভলভ হতে পারিনি, কিন্তু আমি আমার শৈল্পিক সত্তাটা রয়েছে, মানে আমি দেখে ভালো মন্দ, মানে এখানে বোধহয় আমার ভিতরে যেটা ছিল সেটা প্রস্ফুটিত হয়েছে এখানে এসে। এত ভালো, মানে কি বলবো, আমি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা এইখানে এসে শিখেছি। সত্যি বলতে যে কোনটা, মানে চোখ খুলে গিয়েছে আর কি, আমার ভিতরে যে শিল্পী সত্তার জাগরণ এখানে এসে হয়েছে। আর এখানে এসে আমি একটা ভালো পরিবার পেয়েছি, এত পরিবার, মানে সেই পরিবারের সঙ্গে দেখা হলে তারাও ভীষণ খুশি হয়ে যায় যে আমরা আছি, এবং আমরাও ভীষণ মানে খুশি হই যে আমরা আবার পার্টিসিপেট করতে পারছি বা রয়েছি। মানে আমরা পেশা সূত্রে ডিজাইনিং করছি, ফ্যাশন ডিজাইনিং, আমরা অন্য জায়গায় এক্সিবিশন করি, কিন্তু এইখানে করে যে ব্যাপারটা হয় সেটা অন্য কোথাও হয় না। এটা একটা, মানে আমরা এই 3 দিন যে কি আনন্দ করে কাটাবো, আজকে শুরু হলো, এই 3 দিন ভীষণ আনন্দ করে কাটাবো আর কি, ঠিক আছে। এটা তোমাদের কাছে একটা উৎসব, একদম উৎসব সঙ্গে আমাদের একটা ইয়েও হয় আর কি, মানে তোমাদের এই উৎসবের সাথে বাঙালিয়ানা ওতপ্রোতভাবে, ভীষণ বাঙালিয়ানা ওতপ্রোতভাবে। আমার কোথাও গিয়ে মনে হয় আমি যে শিল্প সৃষ্টি করছি, আমার যে মাতৃভাষা, আমার যে রাজ্য, আমার যে জায়গা, সেটাকে যেন আমি ইয়ে করতে পারি। মানে আমার মনে হয় না যে আমি অন্য কালচারটাকে, আমি ডেফিনেটলি সেটাকে ইয়ে করবো, কিন্তু আমার কাজের মধ্যে বাঙালিয়ানা যেন ভীষণ ভাবে থাকে, এটা খুব জরুরি আমার মনে হয়। বাঙালিয়ানা তো হারিয়ে যাচ্ছে, তো বাঙালিয়ানা যেন ভীষণ ভাবে থাকে। আজকের যে এই আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রদর্শনী, সবটাই আমরা দেখছি, তো এই যে প্রদর্শনী, এটা কিন্তু আমরা ওই মানে স্বাধীনতার আমলে এরকম ভাবে হয়তো বাড়িতে এসে পুরোনো আমলে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে একটা শো করা হতো, সেটা তখনকার যুগে হতো। সেই পুরোনো যে কনসেপ্ট, পুরোনো যে রেওয়াজ,
সেই রিভার্সটা আজকে আজকে দেখাই যায়। দেখুন এই বাড়িটাও ভীষণ পুরনো, আপনি যদি লক্ষ্য করে থাকেন এই বাড়িটাও পুরনো, আর বাড়িটার যে এই আমেজটা রয়েছে সেই এই ধরনের বাড়ি এখন পাওয়া থাকেও না, সবই তো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এরকম হয়ে যাচ্ছে। তো এইরকম এখন যখন বাড়ি রয়েছে, একদম উনিও যেটা বললেন সেটা হচ্ছে এইটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা প্রদর্শনী করা যায়, সেটা তো একটা দারুণ ব্যাপার, তাই না? শুধু শুধু বাইরে ভাড়া করে একটা কি বলবো মানে একটা সাবেকিয়ানাও হলো একটা, আর একটা অন্যরকম ফ্লেভারও এলো, সেইটাকে কাজেও লাগানো হলো। এটাও কিন্তু একটা শিল্পের মধ্যেই পড়ছে আমার মনে হয়, ঠিক আছে? দেখুন একটা নান্দনিক বোধ যদি একটা আপনার রুচির মানে আপনার যে কাজটার মধ্যে যে নান্দনিক বোধ যদি না থাকে তাহলে খুব মুশকিল। নন্দন বোধটা খুব ইম্পর্টেন্ট। আপনি ঘরের সবই যে এক্সিবিশনের কারণে তা কিন্তু না, আপনি এই যে ডেকোরেশন গুলো দেখছেন এগুলো কিন্তু রয়েছে, এগুলো মানে রয়েছে, মানে এটা কিন্তু আকার স্কুল হিসেবে এটাকে সাজানো হয়নি। যিনি আমাদের কর্ণধার তিনি কিন্তু এটা এরকম ভাবে সুন্দর, এই জিনিসটা যদি না থাকে, এই কাজটাই তো আমাদের কাজের মধ্যে ফুটে উঠেছে এই ব্যাপারটা, ঠিক আছে? তো এটা সব জায়গায় আপনি দেখতে পাবেন, সবকিছুই যে এক্সিবিশনের কারণে সাজানো হয়েছে তা নয়। যিনি আমাদের কর্ণধার বা আমরা ওর সকলেই একটা আমাদের মধ্যে নন্দনবোধ রয়েছে, তো সেই জিনিসটাই কিন্তু আমাদের কাজের মধ্যেও ফুটে ওঠে এবং আমাদের রুচির মধ্যে ফুটে ওঠে আর কি। আঁচলটা হচ্ছে আজরাকের সাথে, আজরাকের মধ্যে হাকোবার মধ্যে আজরাক করা হয়েছে, খুবই অন্যরকম এটা। আর বর্ডারটার মধ্যে এই এক সলিড কালারের কাপড়ের মধ্যে আমরা অ্যাঙ্কারিং থ্রেডিং করেছি। এটা ভাবে শাড়িটাকে সাজানো হয়েছে এবং ব্লাউজটাও ওই আজরাক করা হয়েছে, এটার মধ্যেও সেই হাকোবাতে আজরাক, এটা ব্লাউজ পিস আসছে, ঠিক আছে? এটার দাম কত একটু বলে দিন। 250 দাম ছিল। এটা আছে হ্যান্ডলুম, এটা একটা আর্ট, এটা কি বল? এটা পিচুয়াই আর্টটাকে আমরা পিচুয়াই art। এটাকে ডিজিটাল প্রিন্টে কিন্তু করা হয়েছে বেসিক্যালি, এবং সেটাকে আমরা প্যাচিং করে আঁচলটাকে রাখা হয়েছে, এই যে প্যাচিং করে করে করা হয়েছে। বসানো হয়েছে। আর বডিটা একদম হ্যান্ডলুমের মধ্যে উইভিং করা, এটা শুধু প্রিন্ট না, উইভিং। দাঁড়াও একবার। আর এরকম বর্ডার বসানো হয়েছে, আর এটা ব্লাউজ আছে, ব্লাউজ হচ্ছে এই এটা আসছে। এটা 2850, 2850। মোটামুটি আমাদের শাড়িগুলো 3000 এর মধ্যে, কারণ আমি দেখেছি যে শাড়ি পরার লোকজন কমিয়ে দিয়েছে, সুতরাং এমন শাড়ি বানানো হোক যাতে কি বলবো ইকোনমিক হয়, ঠিক আছে? একটা শাড়ি যদি প্রচুর দাম হয়ে যায় 8-10 হাজার টাকা, আমাদের হয় কি একই ধরুন সার্কেলের হয়তো নিমন্ত্রণ থাকে, এবার কেউ রিপিট করতে চান না শাড়ি, সেক্ষেত্রে একটা শাড়ি হয় না। আমি আজকে একটা অনুষ্ঠানে গেলাম, যে শাড়িটা পরে নিশ্চয়ই কালকে সেটা পরবো না, তাহলে অন্য নতুন শাড়ি পরতে গেলে এরকম একটা 3000-2500 এরকম মধ্যে শাড়ি হলে খুব ভালো হয় আর কি, ঠিক আছে? এবার তসর সিল্ক এই ধরনের শাড়িগুলো তো অনেক দাম হবে, কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু এটাও ধনেখালি তাঁতের সাথে আমরা কাঁথাকে পাঞ্চ করেছি, আঁচলটায় কাঁথা আছে আর বডিতে ব্লক প্রিন্ট করা হয়েছে, বর্ডারটা এরকম কটন কাপড় দিয়ে বর্ডার বসানো, মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি, কিন্তু একদম একদম পুরোপুরি বাঙালিয়ান, আমাদের বাঙালির ঐতিহ্যকে কাঁথা বলুন, ব্লক বলুন, এগুলোকে যেভাবে দেখা যায় আর কি অল ওভার কাঁথা, আমরা বিরক্ত হয়ে গেছি দেখে দেখে, তাই না? সেটাকে একটুখানি অন্য শুধু ফ্লেভার, আঁচলটা কাঁথা, অন্য ফ্লেভারে আমার। এমনকি ব্লাউজটাও কাঁথা দেওয়া হয়নি, ঠিক আছে? এটার দাম হচ্ছে 3850, 3850। পুরো হাতে হাতে করা কিন্তু শাড়িটা এর মধ্যে মিরর ওয়ার্ক আঁচলে আছে, প্রিন্টটা দেখুন ফিশ মোটিভ গায়ে পুরো, আর পারে একটা একটু আউট কালার ইউজ করা হয়েছে এখানে। এটা ডাবল ব্লাউজ পিস আছে শাড়িটা, একটা রানিং আপনি ব্লু পাবেন আর একটা হচ্ছে এই কালারের বর্ডার। এটা হলে আলাদা একটা 2750, ঠিক আছে? তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারে একটা চিত্র প্রদর্শনী উপলক্ষে আমার এখানে আসা, এবং একটা ঘরোয়া মানে কি বলবো ঘরোয়া ফাংশন বা ঘরোয়া একটা প্রদর্শনী, সেখানে তপনদা বা আমাদের সুনীল এদের তত্ত্বাবধানে এই যে এক্সিবিশনটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে শুধু বললে হবে না, সত্যি আন্তরিক ভাবে তারা যে এক্সিবিশনটা করেছে, উপস্থাপন করেছে, এটা বিরাট ব্যাপার। কারণ এই এক্সিবিশনটা অনেক জায়গায় সারা ভারতবর্ষে ঘুরে দেখেছি, এই এক্সিবিশনটা করে সাধারণত একটা দায়সারাভাবে বাৎসরিক একটা উৎসবের মতো করে করলেও তার মধ্যে না আছে কোনো প্রফেশনালিজম, না আছে কোনো ভালোবাসা, কোনোটাই নেই। কিন্তু এখানে দেখলাম প্রতিটা ছবির এই যে টাঙানো বা ছবি ডিসপ্লে করা, সেখানে প্রত্যেকটাই মনে হয় যেন হ্যাঁ একটা প্রফেশনালিজম বিরাট ভাবে কাজ করেছে। অর্থাৎ প্রত্যেকটা ছাত্র ছাত্রী বা বাচ্চারা এসে দেখতে পাবে যে আমার ছবিটা কত যত্ন সহকারে সেটা ডিসপ্লে করা হয়েছে। তার বাবা মারাও দেখবে যে হ্যাঁ এটা
মানে কি বলবো যথার্থ জায়গায় যথার্থভাবে ছবিটা ডিসপ্লে করা হয়েছে এবং তাদের কাছে এটা বিরাট ভূমিকা বা বিরাট ভাবে আগামী দিনে সূচিত করবে যাতে করে আরো ভালো মানে তারা তৈরি হতে পারে। এই প্রদর্শনীটা কিন্তু একজন বাচ্চার পক্ষে দেখার জন্য ভীষণভাবে দরকার এবং ডিসপ্লে কাকে বলে সেটাও দেখতে হবে। মাস্টারমশাই আর ছাত্রদের যে একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু এখানে ওরা কিন্তু পাবে, এইটুকু বলতে পারি। খুব কমার্শিয়াল ভাবে নয়, অর্থাৎ বাণিজ্যিক সব জায়গায় যেমন হয় একটা, সেটা নয় কিন্তু এটা শুধু ঘরোয়া যে ব্যাপারটা তা নয়। একটা মাস্টারমশাই যে আত্মিক সম্পর্ক বা ছাত্রদের সঙ্গে তাদের যে একটা মেলবন্ধন, এটাও কিন্তু একটা বিরাট, যেটা আমি খুব ফিল করি এবং যেটা এখানে আছেও, এবং যার জন্য আজকে আমার এখানে আসা। আর এখানে শুধু যে আঁকাটা নয়, আর ক্রাফটের যে কাজ দেখলাম অভূতপূর্ব, বহু রকমের, সেটা মডেল থেকেই হোক, কাপড় বা বিভিন্ন গয়নাগাটি, হার ইত্যাদি ইত্যাদি, বহু রকমের কাজ, যেগুলো বাচ্চাদের কাছে শুধু যে আঁকলেই যে হবে তা নয়, এবং তার সাথে সাথে যে ওইগুলোও শেখাও যায় এবং কত রকম ভাবে করা যেতে পারে, সেটা কিন্তু তাদের কাছে সারা জীবনে পাথেয় হয়ে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে ছবি আঁকা বা এই ক্রাফটের যে সব কাজ, এই কাজগুলো আজকে যদি ঠিক মতো করে, এই কাজগুলো পরবর্তী সময় যে কি কাজে লাগবে, ওর হাতের একটা জিনিস আমরা ছোটবেলা পড়েছি না, মন্ত্র শক্তি, যে গুরুর কাছে শেখা বিদ্যা কোনোদিন নষ্ট হয় না। এটা কিন্তু খুব সত্যি কথা আমরা ফিল করি এখনো। আমি যা জানতাম তার চেয়ে এখন বোধহয় ওইগুলোকেই ভাঙিয়ে খাচ্ছি, তখনকার সেগুলো। এই জন্য বলি যে এটা কিন্তু খুব দরকার। তোমার নামটা বলো। আমার নাম মোহনজিৎ সামন্ত। এবার বলো কি কি শেখো এখানে? আমি এখানে ড্রয়িং শিখি, হাতের কাজ শিখি। আর কি করো? আর কি করো? ছবি আঁকো না? হ্যাঁ, ছবি আঁকি। ছবি আঁকো। এই এক্সিবিশনটা যেটা হচ্ছে, তোমার কি কি ছবি আছে এখানে? এখানে আমার কি ছবি আছে? ফুটবল খেলছে। ফুটবল খেলছে। আচ্ছা, তুমি কোন কোন দিন এখানে ক্লাস করতে আসো? আমি প্রত্যেক শনিবার এখানে ক্লাস করতে আসি। আচ্ছা, ক্লাস কি শেখো? স্যার যে কাজ দেয়। আচ্ছা, রং তুলি, জল রং, তেল রং, অয়েল পেস্ট কি করো? জল রং করো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার নাম টুলু সামন্ত। আমার ছেলে মোহনজিৎ সামন্ত। আমার ছেলেকে প্রায় 3 বছর প্লাস হলো আমি এখানে ড্রয়িং শেখাই। তো অনেক আমি উন্নতি পেয়েছি। আশা করি আরো যতদিন পারবো আমি এখানেই ওকে রেখে ড্রয়িং শেখাতে চাই। এখানে স্যার, এখানে আরো যে স্যারের সাথে যে স্যারের এরা আছে, খুব সুন্দর ড্রয়িং শেখায়। এখানে শেখানোর প্রসেসটা আমার খুবই ভালো লাগে। আর এখানের প্রদর্শনীর ব্যবস্থা প্লাস সরস্বতী পুজো সবকিছুটাই, আমার এখানের পরিবেশটা সবকিছুটাই সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আমাদের হ্যান্ড পেইন্টেড ব্যাগ, প্রিন্টেড ব্যাগ, হ্যান্ড প্রিন্টেড, এগুলো টি শার্টস রয়েছে যেটার মধ্যে হাতে কাজ করা আছে এবং প্রিন্টেড। তো এই যে ডিজাইন গুলো হ্যান্ড প্রিন্টেড হোক বা হ্যান্ড পেইন্টেড হোক, সবই আমাদের নিজেদের করা। ডিজিটালি এই ডিজাইন গুলোকে করা হয়েছে, করার পর সেগুলো প্রিন্ট করা হয়েছে টি শার্টে বলুন বা ব্যাগে বলুন। আর যেগুলো ছবি আঁকা রয়েছে সে তো ছবির মতন আঁকা রয়েছেই, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন। মূলত আমাদের এখানে রয়েছে টোট ব্যাগস, কিছু স্লিং ব্যাগসও রয়েছে, আর এছাড়া রয়েছে টি শার্টস। টি শার্টটা যেমন এটা একটা এক্সাম্পল, এর মধ্যে আবার কাজও রয়েছে, নিচে পুঁথি দিয়ে স্টিচ করা। এটা একটা ইনোভেটিভ আইডিয়া আমাদের। তো এটা একটা রয়েছে। আর এছাড়া ধরুন ব্যাগ যেগুলো রয়েছে সেগুলো আপনি
বা যে কেউ, এখন তো ব্যাগ খুবই এই ধরনের ব্যাগ বা এই ধরনের যা ব্যাগ আছে ওগুলো খুবই ট্রেন্ডিং, তো খুব ইজিলি আপনারা এরকম কাঁধে নিতে পারবেন। তো আর ইউজ করতে পারবেন যে কোনো অফিস পারপাসে হোক, পার্সোনাল কাজের জন্য হোক, ইনফ্যাক্ট শপিং করতে গেলে এই ধরনের ব্যাগ। এবং মজার ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্যাগগুলো তৈরি করেছি সেগুলো সমস্তই ইকো ফ্রেন্ডলি, কারণ এগুলো সমস্তই কটন দিয়ে তৈরি বা জুট মেটেরিয়াল বা ক্যানভাস দিয়ে তৈরি, ফলে এগুলো ইকো ফ্রেন্ডলি। রাদার দেন আপনার ওই চিপ প্লাস্টিক ইউজ করার থেকে বেটার যে আপনি এরকম একটা ব্যাগ ক্যারি করুন, সেটা দেখতেও যথেষ্ট ফ্যাশনেবল হবে এবং পরিবেশ বান্ধবও হবে। আর এছাড়া ধরুন কাস্টমাইজ ব্যাগ, টি শার্ট, ছবি যদি কেউ বলে যে কোনো টি শার্টে বা ব্যাগের উপর এঁকে দিতে, সেটাও আমরা এখানে যারা পুরনো স্টুডেন্টস তারা তো করি। তাছাড়া নতুন স্টুডেন্টদেরও এই বেসিক গাইডলাইনটা দেওয়া হচ্ছে কিভাবে তারা এই কাজগুলো নিয়ে পরবর্তীকালে এগোতে পারে বা কিভাবে প্রিপেয়ার করতে পারে নিজেকে এই আর্টের ফর্মগুলোকে ব্যবসায় কাজে লাগানোর জন্য। তো এখানে যেরকম ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইনস রয়েছে, এরকম লেখাও আছে, চেইন দেওয়া, চেইন ছাড়া। মোটামুটি আমাদের ব্যাগের রেঞ্জ রয়েছে ধরুন স্টার্টিং 150 থেকে আপ টু 200 অব্দি ব্যাগ রয়েছে। ব্যাগের কোয়ালিটি, ব্যাগের সাইজের ব্যাপার আছে, ব্যাগের উপর কতটা কাজ করা হয়েছে সেটা একটা বিষয়, তার উপর ডিপেন্ড করে ধরুন মোটামুটি ব্যাগের প্রাইসটা বা তার প্রাইসটা ঠিক নির্ধারণ করা হয়েছে। তো আর এর কিছু ব্যাগে চেইন রয়েছে, কিছু ব্যাগে চেইন নেই। আর টি শার্টের ধরুন নানা রকম রেঞ্জের টি শার্ট রয়েছে। টি শার্টের মোটামুটি দাম ধরুন আমাদের স্টার্টিং হচ্ছে 500 আপ টু 600 অব্দি আমাদের এখানে রয়েছে। আর যদি কেউ নিজস্ব ডিজাইন দিতে চায় সেক্ষেত্রে হয়তো দামের একটু তফাৎ হতে পারে, বাড়তে পারে, কারণ একজনের পার্সোনালাইজ কাজ করতে গেলে যে কোনো জিনিসের দামটা একটু বেশি হয়। অনুভব করতে করতে বলে দিচ্ছি। ওকে, নমস্কার, আমি ঐন্দ্রিলা, আমি তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টারের পুরনো ছাত্রী এবং বর্তমান সদস্য। তো আজকে আমি যেটা করছি, আমি আপনাদের এখানে সমস্ত ক্রাফট যেটা স্টুডেন্টরা করেন এবং টিচাররা করেছেন তার কিছু নিদর্শন আমি দেখাচ্ছি এবং এক্সপ্লেন করছি বা বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কিভাবে করা হয়েছে এবং এখান থেকে কি কি জিনিস ছাত্রছাত্রীদের শেখানো হয় সেটা। তো যেমন শুরু করতে হবে না তো আমাকে, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যা আছে সেগুলো মূলত ডল। এবার এই ডল, এখানে উপস্থিত সমস্ত ডল যা হয়েছে সেগুলো সব আমাদের স্যার বানিয়েছে, তপন দত্ত ওনার নাম। আর এছাড়া এই ডল মেকিং আমরা এখানে শিখেও থাকি। এইখানে যেমন দেখছেন কাপড় বা ন্যাকড়া বা পুরোনো কাপড়, সেটাকে আপসাইকেল করে স্টাফিং করা হয়েছে, তার উপরে সেটাকে ড্রেস পরিয়ে বিভিন্ন রকম রূপ দেওয়া হয়েছে। বরবউ আছে, জাপানি আছে, মেম আছে, তারপর রাজস্থানি আছে, এরকম অনেক ভেরিয়েশন। সিমিলারলি এখানেও রয়েছে, এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাটি, পেপার পাল্প, তুলো, কাপড়ের স্টাফিং দিয়ে তৈরি সমস্ত ডল, নানা রকম সাইজের আছেন। রাধা কৃষ্ণ আছে, বরবউ, মেম, রাজস্থানী, এরকম বিভিন্ন রকম ভেরিয়েশনস রয়েছে। আচ্ছা, এর ওপরের গুলো তৈরি হয়েছে মূলত কাপড়, আউটার লেয়ারটাও কাপড় দিয়ে, আর ভেতরে স্টাফিং এর জন্য কাপড় ইউজ করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে অল্প একটু তুলো ইউজ করা হয়েছে। আর বাকি ডেকোরেশনের জন্য যেই ডিটেল দরকার, যে মিনিয়েচার দরকার, সেটা তো করা হয়েছে। আর নিচের পুতুলগুলো সেরকমই, পদ্ধতিটা এবং মেটেরিয়ালটা একটু আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে। আর এইখানে আমাদের মোটামুটি ধরুন এত সুন্দর সুন্দর, এত ওয়েল ফিনিশড পুতুলের দাম আমরা এখানে একটু রাখি, মোটামুটি স্টার্টিং এ হয় আমাদের এখানে ধরুন 150 থেকে ছোট পুতুলগুলো, বা সেট গুলো 200 টাকার মধ্যে আপনি সুন্দর কিউট পুতুল, একদম ইন্ডিয়ান টাচ বা আমাদের বাংলার টাচ রয়েছে যেগুলোতে, সেটা আপনি কাউকে গিফট করতে পারেন, এমনি কিনতে পারেন। যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন, এটা একটা বিষয়। এছাড়া এরপরে তো নিচে বড় পুতুল রয়েছে, নিচে রয়েছে কোস্টার, ফ্রিজ ম্যাগনেট, ট্রে, বিভিন্ন ডেকোরেটিভ হোম ডেকোরের আইটেমস যেগুলো হ্যাং করা যাবে এখানে রয়েছে। তারপরে গ্লাস পেইন্টিংস রয়েছে। এই সমস্ত জিনিসই আমাদের সিনিয়র জুনিয়র সমস্ত স্টুডেন্টসদের করা, এবং এই জিনিসগুলো আমরা মূলত এখান থেকেই শিখেছি। তারপরে যে যার মতন করে স্টাইল ডেভেলপ করেছে। এখানে দেখতে পারবেন খুব সুন্দর মিনিয়েচারের কিছু ফ্রিজ ম্যাগনেটস রয়েছে, এখানে খুব ডিটেল ওয়ার্কের কিছু ট্রে রয়েছে, কিছু ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে যেগুলো গিফটিং এর জন্য, ঘর সাজানোর জন্য,
কোনো ফেস্টিভ্যালের জন্য সবকিছুর জন্যই খুবই আইডিয়াল। এখানেও সিমিলারলি কিছু টেবিল টপস রয়েছে, কিছু কোস্টার্স রয়েছে, এখানে উলের তৈরি কিছু ড্যাংলার রয়েছে ঘর সাজানো বা বাচ্চাদের গিফট করা বা ব্যাগে লাগানো। এখন তো অ্যাক্সেসরিজেরই যুগ আর কি, মানে এখন তো সবাই যে কোনো জিনিসকে অ্যাক্সেসরিজ করেই নেয়, ব্যাগে, ফোনে, সমস্ত কিছু। সেই জন্য এই জিনিসগুলো বেশ মজারও। এতে ছাত্রছাত্রীরা আমরা সকলে খুব উৎসাহ পাই, যারা আমাদের ছোট তারাও খুব উৎসাহ পায় যে নতুন নতুন জিনিস বানাবে, শিখবে সেটার জন্য। তো সেই জন্যই মূলত এই সমস্ত কিছু করা। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যেমন কার্ডবোর্ড কেটে টাইলস দিয়ে, এটা তো কোলাজই বলতে পারেন, কিন্তু টাইলসও এখানে রয়েছে, দিয়ে কিছু ওয়াল হ্যাঙ্গিং ফ্রেমস তৈরি হয়েছে, যেটা ঘরে সাজানোর জন্য দারুণ দারুণ কিছু পিস রয়েছে। কি রিং হোল্ডার আছে, এছাড়া আছে আমাদের ধরুন জুয়েলারিটা যেমন হচ্ছে ডিজাইন করা, প্ল্যান করা, সেটাও এখানে যে শেখানো হয় তা নয়, কিন্তু এখান থেকে শিখে ক্রাফটের বেসটা এখান থেকে স্ট্রং হওয়ার জন্য জুয়েলারির কাজগুলো করা পসিবল হয়েছে। কিছু জুয়েলারি পুরোপুরি হ্যান্ডমেড আছে, কিছু আছে অ্যাসেম্বল করা, নানা রকম জুয়েলারিজ রয়েছে, সেটাও আমাদের স্টুডেন্টদেরই করা এখানে। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রাফটের সেগমেন্টে যেটা দেখতে পাচ্ছেন, সেটাতে সব এখানে রয়েছে। এছাড়া যারা শিখতে চায়, জানতে চায়, তারা তো অলওয়েজ ওয়েলকাম এখানে আসলে। আর এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ছবি আঁকা, যেখানে বাচ্চাদের ছবি প্রদর্শনীতে রয়েছে এবং বড়দের, যাতে বাচ্চারা নিজের স্টেপটা বুঝতে পারে, বড়দের ছবি আঁকা দেখতে পারে এবং তারা একটু উৎসাহ পায়। স্বদেশিয়ানায় তুলিকা, এই অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখবেন বং দর্পণে প্রদর্শনী সংবাদে। সৌজন্যে বং দর্পণ, বিনোদন সবার জন্য। বং দর্পণ, বিনোদন সবার জন্য।